তোমরা যদি এখানে দাগানো লাইনগুলো পড়ো তোমরা 100% শিওর থাকো পরীক্ষায় হুবহু কমন আসবে। চলো আমরা এই বিষয়টি নিয়ে আজকে ধারাবাহিকভাবে আলোচনা করি। প্রথমে আমাদেরকে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করতে দিয়েছে কৃষি প্রযুক্তি। কৃষিকাজ এবং কৃষি প্রযুক্তি একে অপরের পরিপূরক। এটা এমসিকিউতে মাঝে মধ্যে আসে, হালকা পাতলা করে দেখে নিবে। মূলত যে প্রক্রিয়া কৃষিকাজ করা হয় তাই হচ্ছে কৃষি প্রযুক্তি। পরবর্তীতে এখানে কিছু লেখা আছে, এগুলো অত বেশি প্রয়োজন নাই, তোমরা নিজেদের ধারণার জন্য পড়ে নিতে পারো, আমি পড়াচ্ছি না। কিন্তু আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে কি প্রতিটি লাইন পড়ানোর প্রয়োজন আছে নাকি দাগানো লাইনগুলো এক্সপ্লেন করলেই হবে। তোমরা যেভাবে বলবে সেভাবে আমরা প্লেলিস্টগুলো ইনশাআল্লাহ রেডি করব। পড়ছে দেখ, ফসল নির্বাচন। মাটি ও পরিবেশের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন। মাটি ফসল উৎপাদনের অন্যতম মাধ্যম। এটি এমসিকিউতে আসবে না, জাস্ট এমনি দেখে রাখবে। ফসল উৎপাদন মাটির বৈশিষ্ট্যের উপর পুরোপুরি নির্ভরশীল। মাটি হচ্ছে পানি ও পুষ্টির প্রকৃত উৎস। এটা একটু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। মাটি হচ্ছে পানি ও পুষ্টির প্রকৃত উৎস। সব মাটিতে সব ফসল জন্মায় না, যেমন ধান গাছ কাদা এঁটেল মাটি বা এঁটেল দোআঁশ মাটিতে ভালো জন্মায়। তো এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোন ধরনের এমসিকিউ? উচ্চতর দক্ষতা টাইপের এমসিকিউতে আসতে পারে যে ধানের জন্য কোন কোন মাটি উপযুক্ত। চীনা বাদাম বেলে বা বেলে দোআঁশ মাটি পছন্দ করে, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মুখস্থ করে ফেলবে ভালো করে। বাংলাদেশের মাটি পদ্মা ব্রহ্মপুত্র মেঘনা পলি দ্বারা সৃষ্ট হওয়ার কারণে সব ধরনের ফসলই কম বেশি এখানে জন্মায়। তাহলে আমাদের মাটিগুলো বা আমাদের নদীর মাটিগুলো কোন ধরনের পলি দ্বারা সৃষ্ট? তাহলে কোন কোন নদী? পদ্মা ব্রহ্মপুত্র মেঘনা, এইসব নদীগুলোর মাটি পলি দ্বারা সৃষ্ট হওয়ায় এখানে ভালো ফসল হয়। বাংলাদেশের অধিকাংশ মাটি নরম হালকা ধূসরময় এবং কর্ষণযোগ্য। কর্ষণ মানে চাষযোগ্য। মাটি বলতে তাকে বোঝায়, এটা ক প্রশ্নে আসবে, খুবই বেশি গুরুত্বপূর্ণ। ক প্রশ্নের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ, প্রশ্ন আসার সম্ভাবনা 100%। মাটি বলতে তাকে বোঝায় যেখানে ফসল জন্মায়, বন সৃষ্টি হয় আর গবাদি পশু বিচরণ করে। একজন কৃষককে যখন মাটি সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখন তিনি ঝটপট বলেন থাকেন যে ভূত্বকের গভীরে যতটুকু নাঙ্গলের ফলা পৌঁছে, যা ফসল উৎপাদনে উপযোগী, তাই মাটি। তাহলে এখানে মাটি বলতে আমরা দুই ধরনের প্রশ্ন পাচ্ছি, একটা হলো বিভিন্ন ধরনের কৃষকদের মতে, একটা হলো কি কৃষকদের মতে, আর একটা হলো এমনি সাধারণভাবে। তো দুইটাই দেখবে, কিন্তু ইম্পর্টেন্ট হলো এটা নিচের, এটা এই 15 থেকে 18 সেন্টিমিটারটা খুব বেশি ইম্পর্টেন্ট। কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের 15 থেকে 18 সেন্টিমিটার গভীর স্তরকে মাটি বলে। কৃষকের ভাষা কি বলে? ভূপৃষ্ঠের 15 থেকে 18। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, অতিরিক্ত ভালো করে দেখবে, যেটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপরে যদি আমরা দেখি, এখানের মধ্যে আমাদেরকে দিয়েছে ধান চাষে উপযোগীর বৈশিষ্ট্য, গম চাষের মাটির বৈশিষ্ট্য। এর আগে তোমাদেরকে বলি, তোমাদের যদি দাগানো বই এবং রেকর্ড সহকারে ধারাবাহিক ভিডিওগুলো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে তোমরা অল্প দামে কিনতে পারো। আমরা সেখানের মধ্যে অন্যান্য বইগুলো, শুধু কৃষি শিক্ষা নয়, আরও ধারাবাহিক সবগুলো বই তোমাদের জন্য অ্যাড করেছি। তোমরা যদি চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ দিলে হবে, সেখান থেকে কথা বলে তোমরা ধারাবাহিকভাবে বইগুলো কিনতে পারবে। আমি যতটুকু সম্ভব ফ্রিতে দেওয়ার চেষ্টা করছি, এর পরবর্তীগুলো তোমাদেরকে কিনে নিতে হবে। 1 নাম্বার, কঙ্কর ও বেলে মাটি ছাড়া সব মাটিতেই ধান চাষে উপযোগী। তাহলে দুই ধরনের মাটিতে ধান চাষ করা যায় না, একটা কঙ্কর মাটি, একটা বেলে মাটি, এটা একটু মনে রাখবে, এটা এখান থেকে তেমন একটা গুরুত্বপূর্ণ নয়। তাও আমরা দেখি, এঁটেল ও এঁটেল দোআঁশ মাটি ধান চাষের জন্য খুব ভালো। তাহলে এঁটেল এবং এঁটেল দোআঁশ এই দুই মাটি ধান চাষের জন্য ভালো। 2 নম্বর আমাদেরকে বলেছে প্রকারভেদ, উঁচু মাঝারি নিচু সব ধরনের জমিতে ধান চাষ করা হয়, কিন্তু নিচু জমিতে বোরো ও জালি আমন চাষ করা হয়। তাহলে নিচু জমিতে এই দুই জাতের ধান চাষ করা হয়। মাটি অম্লাত্ব থেকে নিরপেক্ষ অবস্থায় ধান চাষের অনুকূল। মানে অম্লাত্মক অবস্থায় থাকলে অথবা নিরপেক্ষ অবস্থায় থাকলে, মানে 7 থাকলে, কত থাকলে? 7 থাকলে, তাহলে অনায়াসে সেখানে ভালো ধান চাষ করা যায়। মাটিতে জৈব পদার্থ কম হলে কম্পোস্ট মানে গোবর সার ব্যবহার করে তার মাত্রা বাড়াতে হয়। মাটিতে নাইট্রোজেন ফসফরাস পটাশ জিঙ্ক সালফার ইত্যাদি মাত্রা নির্ধারণ করে প্রয়োজনীয় সার ব্যবহার করে মাটি উর্বরতা বৃদ্ধি করতে হয়, এরপরে ধান চাষ ভালো হয়। গম চাষের ক্ষেত্রে যদি দেখি, উঁচু জমিতে গম চাষের জন্য উপযোগী, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ নয়, দেখে রাখবে। 2 নম্বর, দোআঁশ বা বেলে দোআঁশ মাটি গম চাষের জন্য ভালো। তাহলে কোন ধরনের মাটি? দোআঁশ এবং বেলে দোআঁশ, গম চাষের জন্য দোআঁশ এবং বেলে দোআঁশ। 3 নম্বরে, বাংলাদেশের উত্তরাঞ্চলে জেলাগুলোতে যেমন ধরো ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইল, ফরিদপুর, এখানে গম আবাদ করা হয়। এরপরে বাংলাদেশের সব কৃষি অঞ্চলে গম চাষ হয় না, বিশেষ করে হাওর বাওর ও বিল অঞ্চলে গম আবাদ করা হয় না, মানে যেখানে সাধারণত পানি থাকে ওই রকম কাদামাটি অঞ্চলে গম চাষ করা হয় কম। যে মাটিতে পিএইচ অম্লাত্মক ক্ষারত্মক মাত্রা 6 থেকে 7 সেসব মাটিতে গম ভালো হয়। তার মানে 6 থেকে নিরপেক্ষ পর্যন্ত হলেই গম চাষটা ভালো হয়। পাটের ক্ষেত্রে যদি দেখি,
ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা নদ নদীর পলিবাহিত উর্বর সমতল ভূমিতে পাট ভালো জন্মায়। তাহলে পাট ভালো জন্মায় কোথায়? এই সব মাটিতে ভালো জন্মায়, সাধারণত নদীর মাটিগুলোতে বা নদীর পলির মাটিতে। নদীবাহিত গভীর পলি মাটি পাট চাষের জন্য বিশেষ উপযোগী। তাহলে যেখানের মধ্যে পলি জমে বা নদীর আশেপাশের এলাকাগুলোতে সাধারণত পাট চাষ ভালো হয়। 3 নম্বর, দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে পাট ভালো হয়। দোআঁশ এবং বেলে দোআঁশ মাটিতে পাট ভালো হয়। এখানে বলেছে ডাল চাষে উপযোগী মাটির বৈশিষ্ট্য। উঁচু ও মাঝারি জমিতে দোআঁশ, বেলে দোআঁশ, এঁটেল দোআঁশ বা পলি দোআঁশ মাটিতে ডাল জাতীয় ফসল জন্মে। ডাল ফসল অতিরিক্ত পানি সহ্য করতে পারে না। এটা খুবই ইম্পর্টেন্ট যে পারে না, অতিরিক্ত পানি সহ্য করতে পারে না ডাল জাতীয় শস্যগুলো, মনে রাখবে এটা। ডাল নিরপেক্ষ বা ক্ষারীয় চুনযুক্ত মাটিতে ভালো হয়। তাহলে ডাল নিরপেক্ষ এবং ক্ষারীয় এই ধরনের চুনযুক্ত মাটিতে খুব ভালো হয়। 3, শুষ্ক ও ঠান্ডা আবহাওয়া এবং অল্প বৃষ্টিপাত ডাল চাষের জন্য উপযোগী। তাহলে এটাও একটু মনে রাখবে। যেগুলো পরীক্ষা আসবে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি, সব দেখাচ্ছি না কারণ সব প্রয়োজন নাই। তোমরা নিজেদের জন্য পড়তে পারো এবং আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে কি প্রতিটি লাইনের এক্সপ্লেইন করা দরকার আছে নাকি এইভাবে করে পড়ালেই তোমাদের জন্য ভালো হবে, সেটা আমাদেরকে জানাবে। বিনা চাষে ডাল ফসল আবাদের জন্য নিচু ও মাঝারি জমি নির্বাচন করতে হয়। তাহলে এটা একটু মনে রাখবে। এরপরে যেটা আমাদেরকে বলেছে, সব ধরনের শাকসবজি উঁচু সুনিষ্কাশিত দোআঁশ বা বেলে দোআঁশ বা পলি দোআঁশ মাটিতে ভালো জন্মে। যেমন আলু চাষে উপযোগী যদি আমরা দেখি, দোআঁশ ও বেলে দোআঁশ মাটি আলু চাষে উৎপাদনের জন্য উপযোগী। এরপরে আলু মাটিতে প্রচুর জৈব পদার্থ থাকা দরকার হয়। তাহলে আলু মাটিতে প্রচুর পরিমাণ জৈব পদার্থ থাকা প্রয়োজন হয়। পিএইচ হলো 6 থেকে 7। এটা খুবই ইম্পর্টেন্ট এবং আগেরটার সাথে মিল, তাই মনে রাখতে কষ্ট হবে না। টমেটো চাষে উপযোগী মাটির বৈশিষ্ট্য। যে কোনো প্রকার মাটিতে টমেটো চাষ করা যায়, তবে বেলে ও কঙ্করময় মাটিতে টমেটো চাষ করা যায় না। তার মানে এই দুই মাটিতে সাধারণত যায় না। দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে টমেটো চাষের উপযোগী হয়। বেলে মাটিতে অধিক পরিমাণে জৈব সার প্রয়োগ করলে টমেটোর চাষ মোটামুটি করা যায়। এরপরে পিএইচের মাত্রা নিরপেক্ষ, মানে 7 হলেই চলে। পরবর্তীতে এই অংশ থেকে আমরা একটা এমসিকিউ কমন পাবো। এই অংশটা নিশ্চয়ই আমরা ভালো করে দেখব। মৃত্তিকা ভিত্তিক, মানে মাটির উপর ভিত্তি করে, মৃত্তিকা মানে মাটি, পরিবেশ অঞ্চলের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন কিভাবে। বাংলাদেশকে 30টি কৃষি অঞ্চলে ভাগ করা হয়। খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসবে। কয়টি অঞ্চলে? 30টি কৃষি অঞ্চলে। অঞ্চল বলা আছে 30টি কৃষি অঞ্চল। মাটির গঠন ও প্রকৃতি অনুযায়ী 30টি কৃষি অঞ্চলকে, কয়টি কৃষি অঞ্চলকে? 30টি কৃষি অঞ্চলকে নিম্নোক্ত 5 ভাগে ভাগ করা হয়। মানে এই 30টা অঞ্চলকে 5টা ভাগে ভাগ করছে। একটা কি? দোআঁশ ও পলি দোআঁশ মাটি অঞ্চল। 2 নম্বর হলো কাদামাটি অঞ্চল। 3 নম্বর বরেন্দ্র ও মধুপুর অঞ্চল। 4 নম্বর পাহাড়ি ও পদভূমি অঞ্চল। 5 নম্বর উপকূলীয় অঞ্চল। খুবই বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, খুব ভালো করে দেখবে এই মাটির বৈশিষ্ট্যগুলো। তাহলে প্রথমে অঞ্চল হলো 30টা, এই অঞ্চলকে ভাগ করা হয় 5 ভাগে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে দেখব। মৃত্তিকা ভিত্তিক অঞ্চল এবং চাষ উপযোগী ফসল। দোআঁশ ও পলি দোআঁশ মাটি অঞ্চল। দোআঁশ অঞ্চলের মাটিতে জৈব পদার্থের মাত্রা অল্প থেকে মাঝারি, যেমন পিএইচের মাত্রা 5.2 হতে 6.2 পর্যন্ত থাকে। তার মানে এই দুই ধরনের মাটিতে পিএইচ থাকে। এটা পলি দোআঁশ অঞ্চলের মাটিতে জৈব পদার্থের মাত্রা খুবই সামান্য, পিএইচ থাকে 4.9 থেকে 6.1 পর্যন্ত। তাহলে নিরপেক্ষ নিচে থাকে। চাষ উপযোগী ফসলের ক্ষেত্রে দোআঁশ মাটিতে প্রায় সব রকম ফসল জন্মায়। দোআঁশ মাটি ফসল চাষের জন্য আদর্শ মাটি। খুব বেশি ইম্পর্টেন্ট এমসিকিউটা। তার মানে কোন মাটিকে আদর্শ মাটি বলা হয়? দোআঁশ মাটিকে আদর্শ মাটি বলা হয়। এটা খুবই মনে রাখবে। বৃষ্টি নির্ভর ফসলগুলোর মধ্যে বাড়ি মৌসুমে যেমন গম, মূলা, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ঢেঁড়স, মরিচ, চীনাবাদাম ইত্যাদি চাষ করা হয়। খরিফ মৌসুমে রোপা, আউশ, বোনা, আমন, সাদা পাট, এরপরে হলো যে কাউন, বেগুন, তিল, এগুলা একটু দেখে রাখলে হবে। খরিফ 2 এর মধ্যে কিছু আছে উন্নত জাতের উপসি ধান। সেচ নির্ভর ফসল, মানে যেগুলাতে পানি দিতে হয় সেগুলোও এখানে আছে, এগুলো দেখবে। যদিও দেখলে অনেকটা মনে থাকবে বলে মনে হয় না, তাই ওইভাবে দেখার প্রয়োজন নাই, হালকা পাতলা করে দেখে নিবে, কিন্তু সাধারণত প্রশ্ন খুবই কম হয় এখানে। কাদামাটি অঞ্চল, কাদামাটি অঞ্চলের মধ্যে এখানে যেগুলো লেখা আছে এগুলো তোমরা নিজেরা পড়ে নিতে পারবে। মাঝারি ও উঁচু মাঝারি অঞ্চলে মাটি কর্দম বিশিষ্ট। এরপরের মধ্যে যদি আমরা দেখি, এখানের মধ্যে বৃষ্টি নির্ভর ও সেচ নির্ভর উভয় ক্ষেত্রে এই অঞ্চলের ফসল প্রধানত ধান। তার মানে এই সাধারণত অঞ্চলগুলোতে ধান চাষটা একটু ভালো হয়। বরেন্দ্র ও মধুপুর অঞ্চল, এটার চাষ উপযোগী ফসল কি কি আছে? তাহলে প্রথমটা আমরা দেখলাম সেটা হলো কি দোআঁশ ও পলি দোআঁশ মাটি নিয়ে। এখন আমরা দেখব বরেন্দ্র ও মধুপুর অঞ্চল। উঁচু এবং মাঝারি উঁচু ভূমিতে বরেন্দ্র অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য। মধুপুর অঞ্চলের সমতল ও উঁচু ভূমি বিশিষ্ট। এর মাটি দোআঁশ মাটিতে নিম্নমাত্রায় জৈব পদার্থ ও
পাটজাত খনিজ পদার্থ রয়েছে। এর পিএইচ এর মাত্রা হলো 5.5 থেকে 6.5 পর্যন্ত। এবার এখানে চাষ উপযোগী ফসল রয়েছে, যেমন বৃষ্টি নির্ভর, এগুলো হাজারবার পরও মনে থাকবে বলে মনে হয় না, তাই তাও একটু দেখে রাখবে। রবি মৌসুমে কিছু ফসল আছে, বড় আমন, আখ, আলু, সরিষা, মৌসর, ছোলা, এগুলো একটু দেখবে। বার্লি। খরিফ 1 মৌসুম, খরিফ 2 মৌসুমে একটু দেখবে। স্থানীয় উন্নত জাতের উপসি ধান। এরপরে সেচ নির্ভর ফসল নির্বাচন। সেচ নির্ভর হলো এগুলা সেচ দিতে হয়। আখ প্লাস আলু করা যায়, গম, সরিষা, চীনাবাদাম, মুসর, টমেটো, বাঁধাকপি, ছোলা, এগুলো করা যায়। তারপরে পাহাড়ি ও পদভূমি অঞ্চল। এই অঞ্চলের 90%ই হলো কি উঁচু ভূমি, কারণ পাহাড়ি অঞ্চল। পাহাড়ি অঞ্চলের মধ্যে আছে এই অঞ্চলের মাটি দোআঁশ, জৈব পদার্থ ও পটাশ খনিজের মাত্রা সামান্য। এখানের পিএইচ মাত্রা 5 থেকে 5.7 পর্যন্ত। বৃষ্টি নির্ভর ফসলগুলোর মধ্যে আছে এখানের মধ্যে সাধারণত আখ, সরিষা, মুসর, ছোলা, এগুলা করা হয়। এরপরে খরিফ 1 আর 2 এর মধ্যে যেগুলো আছে। এরপরে হলো সেচ নির্ভর কিছু আছে, আখ, আলু, মুসর ডাল, বোরো, গম, এগুলো করা হয়, এগুলো একটু দেখে নিবে। মৃত্তিকা নির্ভর অঞ্চল এবং তার চাষ উপযোগী ফসল। মৃত্তিকা ভিত্তিক অঞ্চলের মধ্যে আমরা যদি দেখি উপকূলীয় অঞ্চল, সেন্ট মার্টিন দ্বীপ, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, বরিশাল ও ভোলা সহ বাংলাদেশের সমুদ্র উপকূলীয় এলাকা এই অঞ্চলের অন্তর্গত। এখানে মাঝারি উঁচু ভূমির অধিক্য বেশি। এর মাটির দোআঁশ এবং বেলে দোআঁশ, পলি দোআঁশ প্রভৃতির জৈব পদার্থ ও পটাশজাত খনিজের মাত্রা অল্প। এই অঞ্চলে পিএইচ এর মাত্রা 7 থেকে 8.5 পর্যন্ত থাকে, এটা একটু দেখবে। এরপর এখানের মধ্যে বৃষ্টি নির্ভর ফসল হলো যে কি কি বৃষ্টি নির্ভর হলো রবি মৌসুমের ফসলগুলো আছে, সরিষা, গম, এগুলো হাজার পরও সবগুলো সেম, তাই তোমাদের মনে থাকবে না খরিফ 1, খরিফ 2, জাস্ট এমনি মাথায় রাখবে যতটুকু মনে থাকে ততটুকু। সেচ নির্ভর ফসল নির্বাচন। রবি মৌসুমের মধ্যে এই সব জিনিসগুলো চাষ করা হয়। খরিফ 1, খরিফ 2, এগুলো ভালো করে দেখবে। তোমাদের যদি এভাবে ধারাবাহিকভাবে প্রয়োজন হয়, অথবা তোমরা যদি আমাদের কাছ থেকে বাকি যেসব বইগুলো আছে সেই বইগুলো রেকর্ড সহকারে, দাগানো বই সহকারে কিনতে চাও, তাহলে নিশ্চয়ই আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করবে, তাহলে আমরা তোমাদেরকে বইগুলো ধারাবাহিকভাবে রেকর্ড সহকারে দিয়ে দিব।